আমরা সমাস নিয়ে একটু আলোচনা করব। বাংলা শব্দভাণ্ডারে আমাদের যত শব্দ আছে সেই শব্দগুলোর সংখ্যা বৃদ্ধি করে সন্ধি, প্রত্যয়, সমাস। এর মধ্যে সন্ধি এবং প্রত্যয় আমরা ক্লাস 9-এ পড়ে নিয়েছি। এবার ক্লাস 10-এর জন্য রয়েছে সমাস। সমাস কি? সমাস শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সংক্ষেপ বা মিলন। এর ব্যাকরণ ভিত্তিক অর্থ হচ্ছে একাধিক পদের একপদীকরণ। অর্থাৎ সমাসের সংজ্ঞা যদি বলতে হয় যে পাশাপাশি অবস্থিত কিছু অর্থবহ এবং সম্পর্কযুক্ত শব্দের একপদীকরণ বা একাধিক পদকে একপদীকরণ করার প্রক্রিয়াকে বলা হয় সমাস। এই সমাস শব্দটা যদি আমরা প্রকৃতি প্রত্যয় করি, আসবে সম ধাতু সম উপসর্গ অস ধাতু ঘং প্রত্যয়, সম্পূর্বক অস ধাতু ঘং বা অ। এটা হলো সমাসের প্রত্যয়। তাহলে এই সমাস শব্দ দিয়ে আমাদের কি কি বৈশিষ্ট্য পাই সমাস প্রক্রিয়ার মাধ্যমে? এর বৈশিষ্ট্য হচ্ছে একপদীকরণ, বাক্য সংক্ষেপণ এবং নব সৃষ্টি। অনেকগুলো পদকে আমরা এক পদে পরিণত করি এবং একটা বাক্যের মধ্যে যখন অনেকগুলো শব্দ থাকে সেই শব্দগুলোকে একসাথে করে নিয়ে যদি আমরা ছোট করে নিতে পারি তাহলে বাক্যের আকারটা কমতে পারে এবং তারপরে রইল কি নব সৃষ্টি, অর্থাৎ নতুন নতুন শব্দ সৃষ্টি হয়। এই নতুন শব্দ সৃষ্টি করতে গিয়ে আমরা কিভাবে করি? কিছু পদের মিলন ঘটাই। আমরা মিলন এর আগে দেখেছি সন্ধির ক্ষেত্রে। সন্ধিতে হয় বর্ণের মিলন, কিন্তু সমাসে হবে শব্দ বা পদের মিলন। সন্ধিতে পদের ক্রম একই থাকে, কিন্তু সমাসে পদের ক্রম পরিবর্তন হতে পারে। ক্রমটা কি? সন্ধিতে প্রথম শব্দ এবং দ্বিতীয় শব্দ, যে দুটো শব্দ নিয়ে সন্ধিটা হচ্ছে তারা কিন্তু সন্ধিবদ্ধ অবস্থাতে সেই ক্রমেই থাকে, প্রথমেরটা প্রথমে পরেরটা পরে। কিন্তু সমাসের ক্ষেত্রে সেটার পরিবর্তন হতে পারে, নাও হতে পারে, অর্থাৎ পরেরটা কখনো কখনো আগে চলে আসতে পারে। পূর্বপদের বিভক্তি বজায় থাকে সন্ধির ক্ষেত্রে। সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় অলোপ সমাস ছাড়া। যত রকমের সমাস আছে সমস্ত সমাসের ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে অলোপ সমাস। অলোপ সমাস ছাড়া অন্যান্য সমস্ত সমাসের ক্ষেত্রে পূর্বপদের সঙ্গে যে বিভক্তিটা যুক্ত থাকে যখন সেটা সমাসবদ্ধ হয়ে যায়, সেই সমাসবদ্ধ হয়ে গেলে পূর্বপদের বিভক্তিটা লোপ পায়। এবং সন্ধির ক্ষেত্রে ধ্বনির পরিবর্তন হয় এবং অর্থের পরিবর্তন হয় সমাসের ক্ষেত্রে। এই হলো সন্ধি এবং সমাসের একটা বেসিক ডিফারেন্স বা পার্থক্য। এবার এই সমাসের আমরা কিছু টার্ম বা পরিভাষা সম্পর্কে একটু ধারণা করে নেব। তাহলে আমরা যে পরিভাষাগুলো দেখব, তো রাজপুত্র সেটাকে ভাঙলে হচ্ছে রাজার পুত্র। রাজপুত্র কাকে বলি? যে রাজার যে ছেলে তাকেই বলি রাজপুত্র, অর্থাৎ রাজার পুত্র। তাহলে দুটো পদ পেলাম, একটা হচ্ছে রাজার, একটা হচ্ছে পুত্র, এবং এই দুটো পদ মিলিত হয়ে তৈরি হয়েছে রাজপুত্র। এই মিলিত হয়ে যে পদটা তৈরি হলো তাকে বলছি সমাসবদ্ধ পদ। আর যে পদ দুটো মিলিত হয়েছে ব্যাখ্যা করবার সময় তার প্রথম পদটাকে বলছি পূর্বপদ, পরের পদটাকে বলছি পরপদ। এবং পূর্বপদ পরপদ দুটোকে একসাথে বলে সমস্যমান পদ। মানে রাজার একটা সমস্যমান পদ, পুত্র একটা সমস্যমান পদ, কিন্তু তার মধ্যে যেহেতু যে সমস্যমান পদ প্রথমে থাকে তাকে বলছি পূর্বপদ, যে সমস্যমান পরে থাকে তাকে বলছি পরপদ। এবং এই ব্যাখ্যাটা পুরোটাকে একসাথে বলছি ব্যাস বাক্য, মানে রাজার পুত্র একসাথে হলো ব্যাস বাক্য। এই ব্যাস বাক্যের আরেকটা নাম হচ্ছে বিগ্রহ বাক্য, এবং এটাকে কোনো কোনো ক্ষেত্রে বলা হয় সমাস বাক্য। এবার এই সমাস কি কি প্রকারের হয়? একটা হচ্ছে দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস, নিত্য সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয় সমাস,
অব্যয়ীভাব সমাস, বাক্যাশ্রয়ী সমাস এবং অলোপ সমাস। এই সমাসগুলো আমরা একটা একটা করে আলোচনা করে দেখব কিভাবে এই সমাসগুলো করব। মানে একটা সমাসবদ্ধ পদ যদি থাকে সেটাকে কিভাবে তার ব্যাসবাক্যটা বানাবো বা কিভাবে তার কোন প্রকারের সমাস সেটা আমরা কিভাবে চিনব, সেই প্রক্রিয়াটা আমরা এবার শুরু করব। আমরা প্রথমে শুরু করব দ্বিগু সমাস। দ্বিগু সমাসের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এটা সমাসবদ্ধ পদ, পূর্বপদ, পরপদ, এই সিস্টেমে আমরা প্রত্যেকটা ছক দেখব। এই সমাসবদ্ধ পদের শুরুতে যদি সংখ্যা থাকে, যেমন তিন মাথা, সাত সমুদ্র, নবগ্রহ, এই যে শব্দগুলো লিখলাম সমাসবদ্ধ পদ, তার শুরুতে ৩, ৭, নব প্রত্যেকটা সংখ্যা রয়েছে। এই সংখ্যাগুলোকে আমরা যখন ব্যাখ্যা করব বা ব্যাসবাক্য তৈরি করব, প্রথমে লিখে নেব সংখ্যাগুলো। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ৩ বা ৭ এটা পরিচিত সংখ্যা, কিন্তু নবটা পরিচিত সংখ্যা না, কিন্তু আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ৯ সংখ্যাকে বোঝাচ্ছে। পরিচিত সংখ্যাটা ব্র্যাকেটে লিখে নেব, তারপর যোগ করব টি, তারপর সেকেন্ড যে শব্দটা রয়েছে, সেকেন্ড যে অংশটা, দ্বিতীয় পরপদের অংশ, সেই অংশগুলো লিখে নেব, মাথা, সমুদ্র, গ্রহ। তারপরে কি করব, এই পরপদটার সঙ্গে র বা এর বিভক্তি যোগ করব, মাথার, সমুদ্রের, গ্রহের, শেষে যোগ করব সমাহার। তাহলে তিন মাথা, সেটাকে যখন ব্যাসবাক্য করছি, তিনটি মাথার সমাহার। সাত সমুদ্র, ব্যাসবাক্য করলে হচ্ছে 7টি সমুদ্রের সমাহার। নবগ্রহ, নব ব্র্যাকেটে 9টি গ্রহের সমাহার। এটাই হলো দ্বিগু সমাস। কেমন? এই সংখ্যাবাচক অংশ যদি সমাসবদ্ধ পদের শুরুতেই থাকে, তাহলেই আমরা দ্বিগু সমাস করব, এবং তার ব্যাসবাক্যে ভাঙার পদ্ধতি হচ্ছে এটা। এই নিয়মটা আমাদের মাথায় রেখে এগোতে হবে। এবার যা কিছু ব্যতিক্রম প্রত্যেকটা জিনিসেরই থাকে, সে ব্যতিক্রমটা আমরা পরে আলোচনা করব। আমরা দ্বন্দ্ব সমাস দেখব। দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সমাসবদ্ধ পদের মধ্যে পূর্ব পদের অর্থ প্রাধান্য পাবে এবং পরপদের অর্থ প্রাধান্য পাবে। যদি এমন হয় তাহলেই হবে দ্বন্দ্ব সমাস। যেমন আমরা যদি বলি জামা কাপড়, তাহলে সেটা জামা এবং কাপড় দুটোকেই বোঝাচ্ছে। যদি বলি শাখা প্রশাখা, তখন শাখা এবং প্রশাখা দুটোকেই বোঝাচ্ছে। এই দুটোকেই যদি বোঝায়, তখন আমরা ব্যাসবাক্য করবার সময় শুধুমাত্র পদ দুটোর মাঝে ও সংযোজক অব্যয়টা ব্যবহার করব। জামা ও কাপড়, শাখা প্রশাখা, শাখা ও প্রশাখা। কেমন? এইভাবে আমরা করব। এবার দেখা যেতে পারে এই যে পূর্বপদ এবং পরপদ, এরা পরস্পর বিপরীত শব্দ। যেমন যদি আমরা ধরি জয় পরাজয়, মানে জয় ও পরাজয়। এখানে জয় এবং পরাজয় এরা দুজনে কিন্তু পরস্পর বিপরীত শব্দ। আবার এমনও হতে পারে, মানে এটাকে আমরা বলতে পারি বিপরীতার্থক দ্বন্দ্ব। আবার এমন হতে পারে কাছাকাছি শব্দ বা সমার্থক শব্দ। যেমন যদি বলি স্কুল কলেজ, স্কুল ও কলেজ,
একই জিনিস শিক্ষা কেন্দ্র। যদি বলি মামলা মোকদ্দমা, মামলা ও মোকদ্দমা, মামলা এবং মোকদ্দমা একই জিনিস। এইটা হলো আমাদের দ্বন্দ্ব সমাস। কিন্তু এই দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে এই বিপরীতার্থক দ্বন্দ্ব বা সমার্থক দ্বন্দ্ব, প্রায় সমার্থক দ্বন্দ্ব, এই ভাগগুলো আমাদের বলার দরকার নেই। কিন্তু শুধুমাত্র একটা ক্ষেত্রে আমাদেরকে ভাগটা বলতেই হবে, সেটা হচ্ছে অ্যাক্সেস দ্বন্দ্ব। অ্যাক্সেস দ্বন্দ্বটা কি? পূর্বপদ পরপদ দুটোই হবে সর্বনাম, এবং এই যে সমাসবদ্ধ পদ, এটা হবে বহু বচনান্ত সর্বনাম। কিরকম? যেমন আমরা যদি বলি তোমরা, তুমি ও সে। যদি বলি আমরা, আমি কমা তুমি ও সে। এই 2 নম্বর উদাহরণে দেখো, তোমরা বলছিলাম তুমি ও সে পূর্বপদ এবং পরপদ, কিন্তু আমরা যখন এলো 2 এর বেশি পদ হয়ে গেল, 3টে পদ হয়ে গেল, পূর্বপদ পরপদ ছাড়া আরো একটা পদ এসে গেল। এরকম যদি 2 এর বেশি পদ হয়ে যায়, তখন প্রথম থেকে আমরা কমা দিয়ে দিয়ে গিয়ে লাস্টেরটায় শুধুমাত্র ও ব্যবহার করব। যেমন বর্ণ, গন্ধ, স্পর্শ, বর্ণ কমা গন্ধ ও স্পর্শ। এই হাইফেন থাকা মানে সমাসবদ্ধ পদের একটা চিহ্ন। এইভাবে আমরা দ্বন্দ্ব সমাসটা করব। এবারে আমরা নিত্য সমাস দেখব। নিত্য সমাসের ক্ষেত্রে যদি সমাসবদ্ধ পদের শেষাংশে অন্তর থাকে বা মাত্র থাকে শেষাংশে, এবং যদি শুরুর দিকে শুরুর অংশে প্রতি থাকে, তাহলেই নিত্য সমাস হবে। কিভাবে? মতান্তর, মতান্তর লাস্টে অন্তর। দেশান্তর শেষে অন্তর। মাত্র, জল মাত্র, নাম মাত্র, এই লাস্টে যদি মাত্র থাকে। আবার শুরুতে প্রতি, যেমন ধরো প্রতিদিন, শুরুতে প্রতি। প্রতি বছর, শুরুতে প্রতি। তাহলে কিরকম করে আমরা ব্যাস বাক্যটা করব? মতান্তর, অন্য মত, অন্তরের বদলে অন্য, তারপর পূর্বপদটা পরে গিয়ে বসবে। এখানেও অন্তরের বদলে অন্য, প্রথম পদ দেশ, দেশটা পরে গিয়ে বসবে। মাত্রর ক্ষেত্রে কি হবে? মাত্রর বদলে হবে কেবল, প্রথমেরটা শেষে গিয়ে বসবে। জল মাত্র, কেবল জল। নাম মাত্র, কেবল নাম। এবার প্রতিদিন বা প্রতি বছর যখন শুরুতে প্রতি থাকবে, কি হবে? পরপদটা ডবল হয়ে যাবে। প্রতিদিন মানে দিন দিন। প্রতি বছর, বছর বছর। এইটা গেল আমাদের নিত্য সমাসের ব্যাখ্যা। এবার আমরা বহুব্রীহি সমাসে যাই, একটু অন্যরকম। বহুব্রীহি সমাসের ক্ষেত্রে কি দেখব? সমাসবদ্ধ পদের মধ্যে পূর্বপদের অর্থ প্রাধান্য পাবে না, পরপদের অর্থ প্রাধান্য পাবে না, তার বদলে একটা তৃতীয় অর্থের
প্রাধান্য পাবে। যেমন বিনা পানি, সরস্বতীর আরেক নাম বিনা পানি। বিনা পানি কেন? কারণ পানি মানে হাত, সরস্বতী হাতে বীণা নামক বাদ্যযন্ত্রটা ধরে থাকেন বলে সরস্বতীকে আমরা বলি বিনা পানি। তাহলে বিনা পানির ব্যাখ্যা কি আসবে? যে বিনা পানিতে যা। এখন বিনা মানে বাদ্যযন্ত্র, পানি মানে হাত, তাহলে বিনা পানি মানে বাদ্যযন্ত্র নয়, বিনা পানি মানে হাত নয়, বিনা পানি মানে সরস্বতী। তৃতীয় অর্থের প্রাধান্য পেল। একই রকম ভাবে নীলাম্বর, নীল অম্বর যার। নীল একটা রং, অম্বর গায়ের পোশাক, নীলাম্বর মানে কৃষ্ণ। নীলাম্বর মানে নীল নয়, নীলাম্বর মানে অম্বর নয়, নীলাম্বর মানে কৃষ্ণ, অর্থাৎ তৃতীয় অর্থের প্রাধান্য পেল। এটাই বহুব্রী সমাসের প্রাথমিক বৈশিষ্ট্য, যে পূর্বপদ বা পরপদের বৈশিষ্ট্য অর্থ প্রাধান্য না পেয়ে তৃতীয় অর্থ প্রাধান্য পাচ্ছে। এবার বহুব্রী সমাসের, এটাকে আমরা সাধারণ বহুব্রী বলতে পারি, মধ্যপদলোপী বহুব্রীও কেউ কেউ বলে থাকেন। এবার আমরা এর আরেকটা ভাগে ঢুকবো, সেই ভাগটা হলো সহার্থক বহুব্রীহি। সহার্থক বহুব্রীর ক্ষেত্রে কি হবে? যে সমাসবদ্ধ পদ যখন আমরা লিখব, সেই সমাসবদ্ধ পদের শুরুতে দন্তস্ব যদি থাকে, যেমন সপরিবার, সবান্ধব, সপুত্রক, তাহলে শুরুতে দন্তস্ব থাকবে, তাহলে হবে সহার্থক বহুব্রী। কিরকম? ব্যাখ্যা কি? পরিবারের সহিত বর্তমান, বান্ধবের সহিত বর্তমান, পুত্রের সহিত বর্তমান। এটা গেল সহার্থক বহুব্রী। এবার না বহুব্রী কিভাবে হবে? শুরুতে নাবাচক, শুরুতে নাবাচক কিভাবে হবে? না ধরো অনিয়ম, শুরুতে অ মানে নেগেটিভ অর্থে, তাহলে নিয়ম নয়, বা নয় নিয়ম করলে আমাদের লিখতে সুবিধা হবে। অ এর জন্য নেগেটিভের জন্য নয়, তারপর নিয়ম যা, বেআইন, নয় আইন যা। এখানে বেটা নেগেটিভ অর্থে, অর্থাৎ নাবাচক। এটা হলো না বহুব্রী বা ন বহুব্রী। বহুব্রীর আরেকটা ভাগ দেখব, এইখানে সমাসবদ্ধ পদে যদি একই শব্দ দুবার ব্যবহৃত হয়। কিরকম? লাঠালাঠি, মারামারি, তাহলে লাঠি দুবার আছে, মার দুবার আছে, তাহলে হবে লাঠিতে, লাঠিতে যে লড়াই। মারামারি কি হবে? মেরে, মেরে যে লড়াই। একটু অন্যরকম বলি, চুলোচুলি, চুলে চুলে যে লড়াই হবে না, কারণ চুল টেনে টেনে লড়াইটা হয়। চুল টেনে টেনে যে লড়াই। কানাকানি, কানে কানে যে
কথা। অর্থাৎ অর্থটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে কি অর্থে শব্দটা ব্যবহার হচ্ছে, সেই অর্থটা যেন স্পষ্ট থাকে। এটাই সমাস করবার ক্ষেত্রে এক এবং একমাত্র দেখবার বিষয়, যে অর্থটার যেন কোনো ভুল না হয়। আমি ব্যাখ্যা যে কোনো ভাবে করতে পারি, ব্যাখ্যা করাটা কোনো সমস্যা নেই, আমি যে কোনো ভাবে ব্যাখ্যা করি না কেন সেটাই চলবে, কিন্তু ব্যাখ্যাটা করতে গিয়ে মূল শব্দের অর্থটা যেন না বদলে যায়, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট আমরা যেটা দেখব, আমরা শুরুতে যেটা করেছিলাম ঠিক সেই জিনিসটাই আবার ফিরে আসবো একটু অন্যরকম ভাবে। শুরুতে সংখ্যা, আমরা একদম শুরুতে করছিলাম দ্বিগু সমাস। দ্বিগু সমাসের ক্ষেত্রে বলছিলাম যে সমাসবদ্ধ পদের শুরুতে যদি সংখ্যা থাকে তাহলে দ্বিগু সমাস হবে, কিন্তু এখন আবার বলছি বহুব্রী সমাসের ক্ষেত্রেও সেটা হতে পারে কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে। কিভাবে সেটা দেখি, যেমন দশানন আমরা করতে পারি 10টি আননের সমাহার। এটা যদি করি তাহলে আমরা শূন্য পাবো, এটা ভুল হবে। কেন? কারণ যারই 10টা মুখ থাক তাকেই আমরা দশানন বলতে পারি না, শুধুমাত্র রাবণকেই বলি। আমরা বহুব্রী সমাসের শুরুতে বলেছিলাম যে তৃতীয় অর্থের প্রাধান্য পাবে, এখানে 10 বা আনন কোনোটাই প্রাধান্য পায়নি, দশানন মানে রাবণ। তাই এইটার ব্যাসবাক্য হবে 10টি আনন যা। একই রকম ভাবে যদি বলি দশভুজা, যারই 10টা হাত থাকবে তাকেই দশভুজা বলি না, শুধুমাত্র দেবী দুর্গাকেই আমরা দশভুজা বলি, সেই জন্য দশভুজা হবে 10টি ভুজ যা। একই রকম আমরা যদি বলি চতুরানন, চতু 4 সংখ্যা থাকলেও এটা স্পেশাল অর্থ, চতুরানন মানে ব্রহ্মা। পঞ্চানন, পঞ্চানন মানে শিব। ষড়ানন, ষড়ানন মানে কার্তিক, দেব সেনাপতি কার্তিক। তো এইগুলোর ক্ষেত্রে 4টি আননের সমাহার করা যাবে না, 4টি আনন যা, 5টি আনন যা, এইভাবে আমাদের করতে হবে। এইগুলোর নাম আমরা দেবো সংখ্যা বহুব্রীহি। এটা গেল আমাদের বহুব্রীহি। এবার আমরা দেখব কর্মধারয়। পরপদের অর্থ প্রাধান্য পাবে, এটা প্রথম বৈশিষ্ট্য। সেকেন্ডলি, এই পূর্বপদটা আইদার বিশেষ্য অথবা বিশেষণ, এবং পরপদটাও বিশেষ্য অথবা বিশেষণ। অর্থাৎ পূর্বপদ পরপদ দুটোই হয় বিশেষ্য, দুটোই বিশেষ্য, বা দুটোই বিশেষণ, বা একটা বিশেষ্য আরেকটা বিশেষণ, প্রথমটা বিশেষণ পরেরটা বিশেষ্য। এই জাতীয় শব্দ নিয়েই তৈরি হবে কর্মধারয় সমাস। যেমন ধরো দেবর্ষি, যিনি দেব তিনি ঋষি। এখানে দেব এবং ঋষি দুটোই বিশেষ্য পদ। যদি বলি পুরুষোত্তম, উত্তম যে পুরুষ, এখানে পুরুষটা বিশেষ্য, উত্তমটা বিশেষণ। এইভাবে যে সমাসগুলো হবে সেগুলোকে আমরা বলবো কর্মধারয় সমাস। এই কর্মধারয় সমাসের আরেকটা ভাগে আমরা যাব, যদি দেখা যায় এই ব্যাখ্যা করবার সময় মাঝে একটা কোনো এক্সট্রা কথা বললাম, সেইটা সমাসবদ্ধ হওয়ার সময় এই মাঝের পদটা বিলুপ্ত হলো। যদি হয় তাহলে মাঝের পদটা লোপ হয়ে যায় বলে তাকে বলবো মধ্য পদ লোপী কর্মধারয় সমাস। যেমন সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। এখানে সিংহ এসে গেছে, আসন এসে গেছে, কিন্তু চিহ্নিতটা বাদ পড়েছে, চিহ্নিতটা মাঝে ছিল, মাঝের পদটা লোপ পেল। যেমন বলি পলান্ন, পল মিশ্রিত অন্ন। পল মানে মাংস,
তাহলে এখানে পলটা ঢুকেছে, অন্যটা ঢুকেছে, কিন্তু মিশ্রিতটা বাদ চলে গেছে, তাই এটাকে বলবো মধ্যপদলোপী কর্মধারয়। এরপর আমি দুটো উদাহরণ বলি, উদাহরণটা দিয়ে আমি ভাগে আসছি। হিম শীতল মানে কি? বরফ, হিম মানে বরফ, শীতল মানে ঠান্ডা, বরফের মতো ঠান্ডা, কেমন? তাহলে হিমের ন্যায় শীতল। যদি বলি লৌহ কঠিন, লৌহের ন্যায় কঠিন। তাহলে এই দুটো ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে বরফের মতো ঠান্ডা কি সেটা বলা নেই, কিন্তু যেটা বলা নেই সেটা এবং বরফ দুজনেই ঠান্ডা। লোহার মতো কঠিন কি বলা নেই, কিন্তু যেটা বলা নেই সেটা এবং লোহা দুজনেই কঠিন। অর্থাৎ এই শীতল বা কঠিন এগুলো হচ্ছে সাধারণ ধর্ম। আবার দেখি সাধারণ ধর্মটা তাহলে এক্ষেত্রে আছে, কিন্তু যদি বলি পুরুষ সিংহ, সিংহের ন্যায় পুরুষ, কিন্তু এই সিংহটা এবং পুরুষটা কেন ন্যায় মানে তুলনা করলাম, অর্থাৎ এদের সাধারণ বৈশিষ্ট্য কি সেটা বলা নেই। অর্থাৎ সিংহ এবং পুরুষ তুলনা যেহেতু হয়েছে, একটা কিছু কমন ফ্যাক্টর সাধারণ বৈশিষ্ট্য ছিল যেটা এখানে উল্লেখ করা নেই। যদি বলি চরণ কমল, কমল মানে পদ্ম, কমলের ন্যায় চরণ, পদ্ম এবং পাকে কেন তুলনা করছি সেই কেনর উত্তরটা এখানে নেই, কিন্তু একটা কিছু বৈশিষ্ট্য নিশ্চিতভাবেই ছিল, না হলে এটা বোঝা যাবে না যে কেন পা এবং পদ্মকে তুলনা করেছি। অর্থাৎ সাধারণ বৈশিষ্ট্যটা এখানে অনুল্লিখিত। তাই যদি সাধারণ ধর্ম উপস্থিত থাকে তাহলে সেটাকে বলবো উপমান কর্মধারয়, আর যদি না থাকে তখন বলবো উপমিত কর্মধারয়। তাহলে প্রথম দুটো হচ্ছে উপমান কর্মধারয় এবং পরের দুটো হচ্ছে উপমিত কর্মধারয়। আমরা কর্মধারয়ের আরেকটা ছোট্ট ভাগ রয়ে গেছে, যদি পূর্বপদ এবং পরপদকে অভিন্ন পৃথক করা না যায়, যেমন মন মাঝি, মন রূপ মাঝি, এই রূপ কথাটা নিয়ে আসবো। যখন মনটা মাঝির মতো না মাঝিটা মনের মতো এটা যখন বুঝতে পারছি না, যেমন ভব সাগর, ভব রূপ সাগর, এই রূপ আসছে, এই রূপ আসলে আমরা বলবো রূপক কর্মধারয়। এটা গেল আমাদের কর্মধারয়ের ভাগ। এবার আমরা ঢুকবো তৎপুরুষ সমাসের ক্ষেত্রে। কর্মধারয় সমাসে আমরা যেমন দেখেছি যে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, তৎপুরুষ সমাসের ক্ষেত্রেও পরপদের অর্থই প্রাধান্য পাবে, কিন্তু তার সঙ্গে এই পূর্বপদে শেষে যে বিভক্তিটা থাকবে সেই বিভক্তিটা সমাসবদ্ধ পদে যাওয়ার সময় লুপ্ত হয়ে যাবে, তাহলে হবে তৎপুরুষ। কিরকম? যেমন আমরা যদি বলি লোক দেখানো, মানে লোককে দেখানো, এখানে কে বিভক্তি, এই কে বিভক্তিটা লোপ পেয়েছে, তাহলে এটা তৎপুরুষ সমাস। কিন্তু কে বিভক্তি আমরা কখন ব্যবহার করি?
যখন আমরা কর্মকারক নির্ণয় করি তখন আমরা কে বিভক্তি দেখতে পাই। সেই কারণে এই ভাগটাকে আমরা বলবো কর্ম তৎপুরুষ। আমরা যদি বলি লাঠি পেটা, মানে লাঠি দ্বারা পেটা, এই দ্বারা দিয়া কর্তৃক অনুসর্গটা এখানে বিভক্তি বা অনুসর্গ। দ্বারা দিয়া কর্তৃক আমরা কখন ব্যবহার করি? যখন করণ কারক হয় তখন আমরা দ্বারা দিয়া কর্তৃক দেখি। তাহলে এই লাঠি পেটা, লাঠি দ্বারা পেটা, এটা কি সমাস হবে? করণ তৎপুরুষ। যদি বলি বিলেত ফেরত, মানে বিলেত থেকে ফেরত, হইতে থেকে চেয়ে কখন ব্যবহার করি? যখন অপাদান কারক হয়। তাহলে এটাকে আমরা বলবো অপাদান তৎপুরুষ। যদি বলি গাছ পাকা, গাছে পাকা, এখানে এ বিভক্তি, এ বিভক্তি কখন হয়? অধিকরণ কারক হয়। এবং গাছে একটা স্থান বোঝাচ্ছে, স্থান কাল পাত্র বোঝালে অধিকরণ কারক। তাহলে অধিকরণ কারকের চিহ্ন এখানে যেহেতু আছে, সেই জন্য এটাকে আমরা নাম দেবো অধিকরণ তৎপুরুষ। পুরুষের আরো কিছু ভাগ, যেমন আমরা কারকে দেখেছিলাম নিমিত্ত কারক একটা বাকি ছিল। তাহলে এখানেও নিমিত্ত কারক যদি দেখি, মানে অর্থাৎ নিমিত্ত কারক কিসে দেখেছিলাম? জন্য, নিমিত্ত, তরে এই অনুসর্গগুলো থাকে। যেমন পাগলা গারদ, পাগলাদের জন্য গারদ। তাহলে জন্য, জন্য অনুসর্গটা রয়েছে। এই জন্য অনুসর্গ থাকা মানে কি? নিমিত্ত। অতিথি শালা, অতিথির জন্য শালা, শালা মানে হচ্ছে স্থান। তাহলে এই জন্য থাকার জন্য এটার নাম হবে নিমিত্ত তৎপুরুষ। এবার দেখো, আমরা একদম শুরুতে একটা উদাহরণ দিচ্ছিলাম, রাজপুত্র, রাজার পুত্র। এই র বিভক্তি কখন হয়? যখন সম্বন্ধ পদ হয়। তাহলে এটা হবে সম্বন্ধ তৎপুরুষ। এই সম্বন্ধ তৎপুরুষের একটু অন্যরকম কয়েকটা উদাহরণ হয়। যেমন রাজমিস্ত্রি, রাজার মিস্ত্রি নয়, কারণ ওই মিস্ত্রিটা শুধুমাত্র রাজার কাজ করে না। ওই মিস্ত্রিটা কে না, যে ভালোভাবে কাজ করতে পারে, অর্থাৎ মিস্ত্রিদের মধ্যে যে রাজা, মিস্ত্রিদের রাজা। যেমন রাজপথ, পথের রাজা। একটু অন্যরকম, এটা মাথায় রাখবে, হংস ডিম্ব, হংস ডিম্ব, হংসের ডিম্ব, কিন্তু হংসের ডিম্ব হবে না, কারণ হংস পুংলিঙ্গ, সে ডিম পাড়ে না। এটা হবে হংসীর ডিম্ব। যেমন একই রকম ভাবে আমরা যদি বলি ছাগ দুগ্ধ, ছাগির দুগ্ধ, এটা গেল সম্বন্ধ তৎপুরুষ। এবার দেখি আপাদ মস্তক, এটা হবে পা থেকে মাথা পর্যন্ত। এটা কি হলো? একটা বিস্তৃতি বোঝালো, পা থেকে মাথা পর্যন্ত। সেই কারণে এটার নাম হবে ব্যাপ্তি তৎপুরুষ।
এবার হচ্ছে এই পরপদটা যদি ক্রিয়াতে পরিণত হয়, পঙ্কজ পঙ্কে জন্মায় যে, এই জন্মায় পরপদটা ক্রিয়াতে পরিণত হলো। অরিন্দম অরিকে দমন করে যে, এই পরপদটা ক্রিয়াতে পরিণত হলে, ক্রিয়াতে পরিণত হলে তার নাম হবে উপপদ তৎপুরুষ। এবারে তৎপুরুষের আরেকটা ভাগ, আমরা যেটা বহুব্রীহিতে দেখেছিলাম যেরকম নাবাচক, আমরা বহুব্রীহিতে নাবাচক বা না বহুব্রীহি বা নং বহুব্রীহি করেছিলাম, যেটা সেরকমই। অনিয়ম আমরা করেছিলাম নয় নিয়ম যা, না বহুব্রীহি। আবার এটাই আমরা করতে পারি নয় নিয়ম, যদি শুধু এইটুকু বলে দিই আর কি এই অংশটা বাদ দিয়ে দিই তাহলে হবে না তৎপুরুষ। আমরা করেছিলাম বেআইন নয় আইন যা, আমরা করেছিলাম না বহুব্রীহি, কিন্তু এখানে হবে নয় আইন আর যদি কিছু না করি না তৎপুরুষ। এবার যে ভাগটাতে আমরা যাব সেটা হচ্ছে উপসর্গ তৎপুরুষ। উপসর্গ তৎপুরুষ কি না, সমাসবদ্ধ পদের শুরুতে যদি উপসর্গ থাকে, যেমন অনুপ্রেরণা, শুরুতে অনু, উপকূল শুরুতে উপ, এই শুরুতে যদি উপসর্গ থাকে তখন হবে সেটা উপসর্গ তৎপুরুষ। অনুপ্রেরণা প্রেরণার যোগ্য, উপকূল কুলের সমীপে। এবার আমরা আর একটা ভাগ দেখবার আছে মূল ভাগগুলোর মধ্যে, সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসে যদি এই যে সমাসবদ্ধ পদটা, সেই সমাসবদ্ধ পদটা যদি অব্যয় হয় তাহলেই সেটা হবে অব্যয়ীভাব সমাস। অনুরূপ শুরুতে অব্যয় আছে, রূপের যোগ্য, অনুরূপ যোগ্যতা অর্থে। এই অব্যয়ীভাব সমাসগুলো বিভিন্ন অর্থে প্রয়োগ হয়, যেমন ধর আমরণ, মরণ পর্যন্ত ব্যাপ্তি অর্থে, অর্থাৎ মরণটা আমরণ, আজ থেকে জন্ম থেকে বা এখন থেকে মৃত্যু পর্যন্ত, আমৃত্যু। হ্যাঁ, উপমন্ত্রী, এই শুরুতে উপসর্গ এই অব্যয় রয়েছে। উপমন্ত্রী মানে কি মন্ত্রীর সদৃশ্য, অর্থাৎ সাদৃশ্য অর্থে। অনাবৃষ্টি, তাহলে বৃষ্টির অভাব, অভাব অর্থে। এইভাবে আমাদের অব্যয়ীভাব সমাসগুলো করতে হবে এবং মনে রাখতে হবে যে উপসর্গ যোগে গঠিত পদ সাধারণভাবে অব্যয়ীভাব সমাস, এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, তাহলে অব্যয়ীভাব সমাস কমপ্লিট। আমাদের আর দুটো মাত্র ভাগ বাকি আছে, একটা হচ্ছে অলোপ সমাস। নামটার নামের মধ্যেই তার ব্যাখ্যাটা রয়েছে, অলোপ সমাস। অলোপ, লোপ পায় না। কি লোপ পায় না? আমরা একদম শুরুতে যখন বলছিলাম যে সমাস সন্ধির পার্থক্য, সেক্ষেত্রে বলছিলাম যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায়, ব্যতিক্রম অলোপ সমাস। এদের ঘিয়ে ভাজা মানে কি ঘিয়ের দ্বারা ভাজা, তাহলে ঘিয়ের দ্বারা এই র আর দ্বারাটা বাদ দিলে এই ঘিয়ে, এখানেও ঘিয়ে, ভাজা এখানেও ভাজা। ভাতের চাল, কাকে ভাতের চাল বলি? যেটা হচ্ছে ভাত রান্না করার জন্য যে চালটা,
তাহলে ভাতের চাল মানে ভাতের নিমিত্ত চাল, নিমিত্তটা বাদ দিলে ভাতের, এই ভাতের সঙ্গে এর বিভক্তি, এখানেও সেই বিভক্তিটা রয়েছে, তাহলে নিমিত্তকার, তাহলে এটা অলোপ নিমিত্ত। অন্তেবাসী, অন্তে যে বাসী, অন্তে এ বিভক্তি, সমাসবদ্ধ পদে এই বিভক্তিটা রয়েছে। পথে ঘাটে, পথে ও ঘাটে, পথে এ বিভক্তি, এখানেও পথে এ বিভক্তি রয়েছে, অর্থাৎ পূর্ব পদে এবং সমাসবদ্ধ পদে বিভক্তিটা একই থেকে গেল। এইটা হয়ে গেল অলোপ সমাস। এরপর বাকি রইল বাক্যাশ্রয়ী। এতক্ষণ ধরে আমরা যে সমাসগুলো পড়েছি তাতে পূর্বপদ, পরপদ বা একাধিক পদ মানে দুইয়ের অধিক পদ মিলিত হয়ে একটা সমাসবদ্ধ পদ তৈরি করে একটা পদ। কিন্তু যদি দেখা যায় যে সমাসবদ্ধ হওয়ার পর সেটা একটা পদ হলো না, একাধিক পদ অবস্থাতেই থেকে গেল, তখন সেটাকে নাম আমরা বলবো যে বাক্যাশ্রয়ী সমাস। কেন? একটা বাক্য কি নিয়ে গঠিত? কয়েকটা অর্থপূর্ণ পদের সমষ্টিকে আমরা বলি বাক্য। তাহলে যখন সমাসবদ্ধ পদের বদলে একাধিক পদ ব্যবহৃত হচ্ছে, একাধিক পদ থেকে যাচ্ছে, তখনই সেটাকে বলছি বাক্যাশ্রয়ী সমাস। যেমন বসে আঁকো প্রতিযোগিতা, তিনটে পদ রয়েছে, তার ব্যাখ্যাটা কি? যে বসে আঁকা হয় যে প্রতিযোগিতায়। ব্যাখ্যাটা যেভাবে খুশি করো, কোনো সমস্যা নেই, কিন্তু সমাসবদ্ধ পদটা যখন দুইয়ের অধিক পদ আলাদা আলাদাভাবে বসেছে, তখনই সেটা বাক্যাশ্রয়ী সমাস। যেমন সব পেয়েছি দেশ, যে দেশে সব পাওয়া যায়, ব্যাখ্যা যেমন খুশি হতে পারে, কিন্তু সব একটা, পেয়েছির একটা, দেশ একটা, দুইয়ের বেশি পদ আলাদা আলাদাভাবে বসে একটা পদ হিসেবে সে কাজটা করছে, তখনই সেটাকে বলবো বাক্যাশ্রয়ী সমাস। এই গেল আমাদের সমাস। এবার আমাদের করতে হবে কি? অনুশীলনী দেখে, টেস্ট পেপার দেখে, কোশ্চেন ব্যাংক দেখে, প্রশ্নবিচিত্রা দেখে বিভিন্ন সমাসবদ্ধ পদগুলোকে ব্যাস বাক্য নির্ণয় করতে হবে, তার সমাসটা কোন সমাসটা সেটা নির্ণয় করতে হবে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো ভাগ বললাম প্রত্যেকটা ভাগের সংজ্ঞা মুখস্থ করতে হবে। এইগুলো আমাদের টাস্ক, এইগুলো করতে হবে।